সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। করোনাকালীন সময়ে বাংলাদেশ সরকারের একান্ত সদিচ্ছায় ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা যাতে বন্ধ না হয়ে যায় তারই প্রচেষ্টায় আজকে অনলাইন ক্লাসে আমি উদয়ন রায়, বিজ্ঞান শিক্ষক, শ্রীনগর মাধ্যমিক বিদ্যালয়, আমি আজকে বিজ্ঞান ক্লাসে নবম শ্রেণীর বিজ্ঞানের একটা পাঠ নিতে যাচ্ছি। তো তোমরা আজকের বিষয়ের পাঠটা সঠিকভাবে মনোযোগ সহকারে শুনবে এবং আত্মস্থ করার চেষ্টা করবে। আমরা বিগত ক্লাসে রক্তচাপ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা শিখেছিলাম সেখানে রক্তচাপটা কি শিখেছিলাম। রক্তচাপটা কি আমি তোমাদের আরেকবার মনে করে দিই। হৃৎপিণ্ডর সংকোচন পোষণের ফলে রক্ত যখন ধমনীর ভিতর দিয়ে যায় তখন ধমনীর গাত্রে এক ধরনের চাপ অনুভূত হয়। সেই চাপটাকে আমরা সাধারণত রক্তচাপ বলি। এই রক্তচাপে সাধারণত উচ্চ রক্তচাপ আর নিম্ন রক্তচাপ হয়। রক্তচাপের আমরা আরও শিখেছিলাম রক্তচাপের কোলেস্টেরলের যে ভূমিকাটা সম্পর্কে শিখেছিলাম। আমরা এলডিএল, এইচডিএল এসব কিছু সম্পর্কে শিখেছিলাম। আজকে আমরা হৃদযন্ত্রকে ভালো রাখার যে উপায় সেটা সম্পর্কে শিখব। আজকের পাঠের শিক্ষণফল হৃদযন্ত্রকে ভালো রাখার উপায়। তো আমরা সঠিকভাবে খাদ্যাভ্যাস এবং জীবন প্রণালী অনুসরণ করে হৃদযন্ত্রকে আমাদেরকে ভালো রাখতে হবে এবং হৃদযন্ত্রকে ভালো রাখতে হলে আমাদের কিছু কিছু নিয়ম কানুন ফলো করতে হবে। সেই নিয়মগুলো কি? এর প্রথম নিয়মটা হচ্ছে দেহের উচ্চতা ও বয়স অনুপাতে ওজন ঠিক রাখা। আমাদের দেহের যে উচ্চতা আর সেই উচ্চতাটা কেমন হবে, বয়স অনুপাতে কেমন হবে, এটাও কিন্তু একটা নির্ধারণ করা আছে। যদি আমাদের উচ্চতা কম হয় অথচ ওজন বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীর কিন্তু সঠিক মাপের হলো না। সেক্ষেত্রে আমাদের যাতে শরীরের উচ্চতা বয়স অনুপাতে ঠিক থাকে, সেটা আমাদের সঠিকভাবে অবলোকন করতে হবে। নইলে কিন্তু অতিরিক্ত উচ্চতা আমাদের হৃদযন্ত্রের উপরে একটা চাপ সৃষ্টি করে এবং হৃদযন্ত্রের কার্যক্রমটাকে ব্যাহত করে। আর একটা উপায় আছে হৃদযন্ত্রের সঠিক রাখার উপায়, আর উপায় হলো প্রাণীজ ও উদ্ভিজ্জ প্রোটিন মিশ্রিত খাবার গ্রহণ। আমরা যে খাবারটা গ্রহণ করব সে খাবারটা হবে উদ্ভিজ্জ এবং প্রাণীজ, এই খাবারটা খেতে হবে। আমরা যেমন উদ্ভিজ্জ তেল যুক্ত খাবার খাবো, আবার প্রাণীজ যেমন সামুদ্রিক মাছ আমরা গ্রহণ করব। সামুদ্রিক মাছে আছে পর্যাপ্ত পরিমাণ কোলেস্টেরল, যেটা আমাদের হৃদযন্ত্রের কার্যকারিতাটাকে সঠিকভাবে প্রবাহিত করতে সক্ষমতা দান করে। এছাড়াও আমাদের আরো কিছু নিয়মকানুন আছে। তার ভিতরে আছে শর্করা, স্নেহ ও মিশ্রিত খাদ্যের পরিমাণ নিয়ন্ত্রণ। আমাদের হৃদযন্ত্রটাকে সুস্থ এবং সুন্দর রাখতে হলে আমাদের শর্করা জাতীয় খাবার, চিনি জাতীয় খাবার এবং মিষ্টি জাতীয় খাবারটা পরিমাণ মতো খেতে হবে। যাদের শরীর অত্যন্ত মোটা বা একটু স্বাস্থ্যবান তাদের সাধারণত এই মিষ্টি জাতীয় খাবার আর চিনিও আর শর্করা জাতীয় খাবার খুব কম পরিমাণে খেতে হবে। না হলে এটা আমাদের শরীরের যে খারাপ কোলেস্টেরল সেটাকে বাড়িয়ে দিয়ে আমাদের হৃদযন্ত্রের কার্যকারিতাটা নষ্ট করে দিতে চায়। তো এই পর্যায়ে আরো আমাদের হৃদযন্ত্র ভালো রাখার ক্ষেত্রে সবচেয়ে যেটা মেইন যে দিকটা সুষম খাদ্য, এই সুষম খাদ্যগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে এবং আমাদের কিছু ভিটামিন ও খনিজ লবণ গ্রহণ করতে হবে। এছাড়াও কিছু রসুন, তেঁতুল, ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন কামরাঙ্গা, আমলকি ইত্যাদি খাদ্যদ্রব্য আমাদের গ্রহণ করতে হবে। যা এই খাবারগুলো খেলে আমাদের হৃদযন্ত্র ভালো থাকবে। তো যাই হোক, হৃদযন্ত্র ভালো রাখার উপায়গুলো আমরা জেনে গেলাম। তো এই পর্যায়ে আমরা ডায়াবেটিস বা বহুমূত্র রোগ, তোমরা এই রোগটা সম্পর্কে কম বেশি জানো। বর্তমান আমাদের দেশের কথাই বলি, একটা বহুল আলোচিত রোগ ডায়াবেটিস বা বহুমূত্র। আমাদের প্রত্যেকের পরিবারে কম বেশি এ রোগ সম্পর্কে আমরা সবাই জানি। এইটা বহুমূত্র রোগ বা ডায়াবেটিস, এর আর একটা নামও আছে
সেটা হচ্ছে মেলিটাস বলা হয়। তো আমরা আজকে ডায়াবেটিস রোগ নিয়ে কিছু আলোচনা আমরা করতে যাচ্ছি। তো আমরা রক্তে যখন আমাদের রক্তে যখন কোনো খাবার খাই, সেই খাবারটা গ্লুকোজে পরিণত হয় এবং সেই গ্লুকোজটা কোথায় যায়? রক্তে গিয়ে জমা হয়। আর আমাদের প্যানক্রিয়াস থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, সেই হরমোনটার নাম হচ্ছে ইনসুলিন হরমোন। এই ইনসুলিন হরমোনের কাজটা কি? গ্লুকোজটাকে বিপাক ক্রিয়ার মাধ্যমে গ্লুকোজটাকে ভেঙে ফেলে। আর যদি ইনসুলিন উৎপাদন কম হয়ে যায়, তখন অতিরিক্ত গ্লুকোজ রক্তে গিয়ে আমাদের এই বহুমূত্র বা ডায়াবেটিস রোগের মতো মারাত্মক ঘাতক ব্যাধি সৃষ্টি করে। তো আমরা আমাদের এই অধিকাংশ মানুষের ভিতরে এখন বর্তমান এই ডায়াবেটিস বা বহুমূত্র রোগটা দেখা যাচ্ছে। তো এই ডায়াবেটিস হওয়ার আশঙ্কা কাদের বেশি, সব থেকে বেশি ডায়াবেটিস কাদের হতে পারে, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আমরা দেখেছি যে কোনো সময় এই ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে। তবে ডায়াবেটিস সাধারণত কাদের বেশি হয় সেটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যাদের বংশে, যেমন বাবা মা বা রক্ত সম্পর্কীয় কোনো ব্যক্তির ডায়াবেটিস আছে, এমন ব্যক্তির দেহে, এমন পরিবারের সন্তানদের দেহে বা আত্মীয় স্বজন, তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এছাড়াও ডায়াবেটিস হতে পারে যাদের ওজন বেশি, যাদের শরীরের ওজন অত্যন্ত বেশি এবং শরীরটা মেদবহুল, তাদের ডায়াবেটিস হতে পারে। যারা সাধারণত ব্যায়াম কম করে এবং শারীরিক পরিশ্রম খুব কম পরিমাণ করে, তাদের দেহে কিন্তু ডায়াবেটিসের মতো মারণব্যাধি বাসা বাঁধে। তারপরে আর একটা বিষয় আছে, দীর্ঘদিন যাবৎ যদি কেউ স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করে থাকে, তবে তাদের দেহে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে আমরা সাধারণভাবে এই চারটে বিষয় আমরা খেয়াল রাখবো এবং এই চারটে বিষয়ের উপর ভিত্তি করে ডায়াবেটিস বেশি ছড়ায়। এছাড়াও অন্যান্য লক্ষণ বা অন্যান্য কার্যক্রমও আছে, তবে আমরা মেইন এই বিষয়গুলোর দিকে আলোকপাত করব। তো এই ডায়াবেটিসটা নিয়ে আমরা যখন আলোচনা শুরু করলাম, তো এই ডায়াবেটিসের কি কি লক্ষণ আছে সেই লক্ষণগুলো নিয়ে আমরা এবার একটু আলোচনা করব। এই ডায়াবেটিসের প্রথম লক্ষণ হলো ঘন ঘন প্রস্রাব হওয়া। ঘন ঘন প্রস্রাব হওয়া মানে কি? প্রস্রাবটা ঘন ঘন হবে এবং এই প্রস্রাবটা সাধারণত রাত্রে খুব বেশি বেশি প্রস্রাব লাগবে। দেখা গেল একজন রাত্রে 3 থেকে 4 বার, তারও বেশি 5-6 বারও প্রস্রাব লাগতে পারে, তখন আমরা ধরে নেব যে তার ডায়াবেটিসের লক্ষণ দেখা দিয়েছে। এছাড়াও আমরা দেখব খুব বেশি বেশি পিপাসা লাগা। আমরা এই জল গ্রহণ করলাম বা খেলাম, কিছুক্ষণ পরে আবারও আমাদের জলের পিপাসা লেগে গেছে, তবে এটাও একটা লক্ষণ। তাছাড়াও আছে বেশি ক্ষুধা লাগা ও দুর্বলতা অনুভব করা। আমাদের ঘন ঘন ক্ষুধা লাগছে, এই খেলাম, খেয়ে ওঠার আধা ঘন্টা পরে আবার দেখা গেল খাওয়ার জন্য আবার ক্ষুধার উদ্রেক হলো, তখন কিন্তু বুঝতে হবে যে এটা কিন্তু কোনো স্বাভাবিক ব্যাপার না, এটা একটা রোগের দিকে গড়াচ্ছে। এছাড়াও আছে কি? যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া। অনেক খাওয়া হচ্ছে, মাছ মাংস অনেক কিছু বেশি বেশি করে খাওয়া হচ্ছে, কিন্তু সেটা শরীরে না লেগে শরীরের ওজন আস্তে আস্তে কমে যাচ্ছে, শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে। আর তারপরে অন্য লক্ষণগুলো আছে কি? সামান্য পরিশ্রমে দুর্বলতা অনুভব করা। অল্প পরিশ্রমে, একদম পরিশ্রম না বললে চলে, দেখা গেল নিচতলা থেকে 3 তলায় সিঁড়ি ভেঙে উপরে উঠতে গিয়ে অনেকের বুকের ভিতরে ধড়ফড় করে, এসে বসলে মনে হয় যে আমি অনেক পরিশ্রম করে বলছি। সেটাকে আমরা বলি অল্প পরিশ্রমে সে দুর্বলতা বোধ করা বা কাতর হয়ে যাওয়া, এটাও একটা ডায়াবেটিসের বড় লক্ষণ। এছাড়াও আছে চামড়া শুকিয়ে যাওয়া। শরীরের যে চর্ম, যে চামড়ার উপরের যে স্তর, একটা মসৃণতা, এই মসৃণতা নষ্ট হয়ে যেতে পারে, চোখে ঝাপসা দেখা আর শরীরে ক্ষত দেরিতে শুকানো। আর যদি শরীর কোথাও কেটে যায়, হাত বা পায়ে কোনো চলাফেরার সময় বা কোনো দুর্ঘটনাবশত হাত পায়ের কোথাও কেটে যায়, তখন সেই কাটা কিন্তু স্বাভাবিক একজন মানুষের দ্রুত শুকিয়ে যায়। কিন্তু যদি কারো দেহে ডায়াবেটিস বাসা বাঁধে, তাদের দেহে কিন্তু এই কাটা বা এই ক্ষতটা দ্রুত শুকায় না, এটাও একটা বড় লক্ষণ। তাহলে আমরা এই লক্ষণগুলোকে আমরা খেয়াল করবো যে এগুলো সবই ডায়াবেটিস রোগের
লক্ষণ। এছাড়া আমরা এবার আসবো ডায়াবেটিসের নিয়ন্ত্রণ। ডায়াবেটিসটা আমরা কি রূপে নিয়ন্ত্রণ করতে পারবো? ডায়াবেটিস সাধারণত আমরা 3টে উপায় নিয়ন্ত্রণ করতে পারি। একটা হচ্ছে খাদ্য নিয়ন্ত্রণ, একটা হচ্ছে ওষুধ সেবন, একটা হচ্ছে জীবন শৃঙ্খলা। আমরা খাদ্য মানে আমাদের যে খাবারগুলো শর্করা, স্নেহ ও মিশ্রিত খাবার ডাক্তারের পরামর্শ বাদে আমাদের খাওয়া যাবে না। আমাদের সাধারণত শাক জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার এগুলো খেতে হবে। আমাদের চর্বি জাতীয় খাবার বর্জন করতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে এবং আমাদের শৃঙ্খলা মাফিক চলতে হবে। তো ছাত্রছাত্রীরা, আমরা এই ডায়াবেটিস রোগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। তোমরা সকলে ভালো থাকবে। নিজের বাসগৃহে থেকে আমরা যে পড়ালেখাগুলো অনলাইনে দিচ্ছি এগুলো তোমরা চর্চা করবে, বেশি বেশি পড়ালেখা করবে। সকলের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে শেষ করছি। সকলকে ধন্যবাদ।